এই সংক্ষিপ্ত সারটি ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি চিন্তার অসীম শক্তি, নিউরোপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের বদলে যাওয়ার ক্ষমতা, সচেতন ও অবচেতন মনের পার্থক্য, ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র এবং আপনার মানসিক অবস্থার সাথে শারীরিক স্বাস্থ্যের গভীর সংযোগ সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। গল্পটা শুরু হয় একটা ছেলেকে দিয়ে, যে মনে করত জীবনে সে সব হারিয়ে ফেলেছে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর তার মনে হতো বেঁচে থাকার যেন আর কোনো উদ্দেশ্যই নেই। স্কুলে তার রেজাল্ট বা গ্রেড ছিল ভয়াবহ খারাপ, বাড়ির প্রত্যেকে তার ওপর বিরক্ত ছিল, এমনকি তার বন্ধুরাও ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছিল। তার চিন্তাভাবনা বা মানসিকতা পুরোপুরি নেতিবাচক হয়ে গিয়েছিল। সে নিজেকে এক জায়গায় আটকে থাকা মানুষের মতো মনে করত এবং বিশ্বাস করত যে তার জীবনে ভালো কিছু আর কখনোই হওয়া সম্ভব নয়। একদিন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই সে হাঁটতে হাঁটতে কাছেই এক লাইব্রেরিতে ঢুকে পড়ল। সে আসলে কি খুঁজছিল বা কেন সেখানে গিয়েছিল তা তার নিজেরও মনে ছিল না। সে শুধু উদ্দেশ্যহীনভাবে বইয়ের তাকগুলোর মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল একজন মানুষের ওপর। মানুষটিকে দেখে অবিশ্বাস্য রকমের শান্ত এবং সুখী মনে হচ্ছিল, যেন পৃথিবীর কোনো দুশ্চিন্তায় তাকে স্পর্শ করতে পারেনি। ছেলেটি কিছুক্ষণ দূর থেকে তাকে লক্ষ্য করল। তারপর সেই মানুষটি নিজেই ছেলেটির কাছে এগিয়ে এলেন এবং কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? কিছু না ভেবেই ছেলেটি উত্তর দিল, হ্যাঁ, আসলে আমি এই মুহূর্তে আমার জীবনের কিছুই বুঝে উঠতে পারছি না। মানুষটি মৃদু হেসে বললেন, তোমার সমস্যাটা আসলে বাইরের কিছু না, সমস্যাটা শুধু তোমার চিন্তায়। তুমি যা ভাবো তুমি ঠিক তাই হয়ে ওঠো। ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। কথাটা শুনে ছেলেটির কাছে বেশ অদ্ভুত লাগলো। সে জিজ্ঞেস করল, আপনি কি বোঝাতে চাইছেন? মানুষটি উত্তর দিলেন, এসো তোমাকে একটা বই দেখাই, হয়তো তাহলে তুমি বুঝতে পারবে। মানুষটি তাকে একটা বইয়ের তাকের কাছে নিয়ে গেলেন এবং একটি বই বেছে নিলেন। বইটির নাম ছিল ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক এবং এর লেখক শুভম কুমার সিং। তিনি বইটির প্রথম পৃষ্ঠা খুলে এবং বললেন, এখান থেকে পড়া শুরু করো। এখানে লেখা আছে চিন্তার শক্তি বা দ্য পাওয়ার অফ থটস। ছেলেটি কিছুটা বিভ্রান্ত ছিল, কিন্তু সে মন দিয়ে পৃষ্ঠাটি পড়া শুরু করল। সেখানে লেখা ছিল যে আমাদের চিন্তা বা আমাদের ধারণাগুলোই আমাদের বাস্তবতাকে আকার দেয়। আমাদের চিন্তা ভাবনাই হলো আমাদের জীবনের অভিজ্ঞতা এবং ফলাফলের ভিত্তি। যদি আমরা বারবার নেতিবাচক বা খারাপ চিন্তা করতে থাকি, তাহলে আমাদের জীবনে নেতিবাচক ঘটনাই ঘটবে। কিন্তু অন্যদিকে আমরা যদি আমাদের চিন্তাকে অতিবাচক রাখি, তাহলে জীবন বদলে যেতে পারে। এরপর বইটিতে নিউরোপ্লাস্টিসিটি নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে ব্যাখ্যা করা ছিল যে আমাদের মস্তিষ্ক স্থির নয়, এটি আমাদের চিন্তা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিয়ত নিজেকে পরিবর্তন করতে পারে এবং উন্নত হতে পারে। বিজ্ঞানের এই ধারণাটি ছেলেটির কাছে বেশ আকর্ষণীয় মনে হলো। তার মনে হলো হয়তো তার জন্য এখনো আশা আছে। মানুষটি আবার বললেন, তুমি ভাবছো যে জীবনে ভালো কিছু হওয়া সম্ভব নয়, কারণ তুমি সারাক্ষণ নেতিবাচক চিন্তা করে যাচ্ছ। কিন্তু তুমি যদি তোমার ভাবনা বদলাও, তাহলে তোমার জীবনও বদলে যাবে। দেখো, কাজটা সহজ নয়, কিন্তু এটা অবশ্যই সম্ভব। একটু দ্বিধা নিয়ে ছেলেটি জিজ্ঞেস করল, কিন্তু আমি আমার চিন্তা বদলাবো কিভাবে? মানুষটি হেসে বললেন, ঠিক এই কথাটাই তো বইতে লেখা আছে। যারা তাদের চিন্তা বদলাতে পারে, তারা তাদের জীবনও বদলে ফেলতে পারে। তিনি বই থেকে কিছু উদাহরণ দিলেন, যেখানে মানুষ শুধুমাত্র তাদের মানসিকতা বা মাইন্ডসেট পরিবর্তন করে জীবনে বিশাল পরিবর্তন এনেছে। এই কথাগুলো ছেলেটির কাছে অদ্ভুত লাগলেও মনের কোথাও সে একটা স্ফুলিঙ্গ বা আশার আলো অনুভব করল। সে ভাবল, সত্যি কি আমার চিন্তা আমার জীবন বদলে যেতে পারে? সে মানুষটিকে বলল, আমি এই বইটা পড়তে চাই। মানুষটি হাসলেন, অবশ্যই, কিন্তু মনে রেখো, শুধু পড়লেই কিছু হবে না। তোমাকে তোমার চিন্তা এবং তোমার জীবন উভয়ের ওপরেই কাজ করতে হবে। ছেলেটি মাথা নেড়ে সম্মতি জানালো এবং বইটা নিয়ে সেখান থেকে চলে গেল। সেই রাতে বাড়ি ফিরে সে আরও কয়েকটা অধ্যায় পড়ল।
সেখানে এমন আরও অনেক ধারণা ছিল যা সে বুঝতে শুরু করল, যেমন ছোট ছোট অতিবাচক চিন্তা কিভাবে আমাদের কাজ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। এরপর থেকে যখনই তার মন খারাপ হতো, সে তার চিন্তা বদলানোর চেষ্টা করত। মাত্র কয়েক দিনের মধ্যেই সে অনুভব করল যে তার ভেতরের শক্তি বা এনার্জি কিছুটা পরিবর্তিত হচ্ছে। সে আগের মতো এতটা হতাশ বোধ করছিল না। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসতো, সে নিজেকে বলতো, না, আমি এর চেয়ে ভালো কিছু করতে পারি। সে তার গ্রেড বা পড়াশোনার ওপর কাজ শুরু করলো। সে আগের মতো সহজে হাল ছেড়ে দিত না। সে বুঝতে শুরু করলো যে যদি তার চিন্তা পরিষ্কার এবং অতিবাচক হয়, তাহলে যে কোনো কিছুই সম্ভব। তবে এই যাত্রাটা ছিল দীর্ঘ। ছেলেটির এখনও অনেক কিছু শেখার বাকি ছিল এবং সে জানত যে মাত্র একটা বই পড়েই রাতারাতি সব কিছু বদলে যাবে না। কিন্তু এখন তার জীবনের একটা নির্দিষ্ট দিক বা দিশা ছিল, আর সেই দিশা এসেছিল ওই বইটা এবং লাইব্রেরির সেই মানুষটির কাছ থেকে। কয়েক সপ্তাহ কেটে গেল এবং ছেলেটির জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। সে নিজের সম্পর্কে আগের চেয়ে ভালো অনুভব করছিল, যেন তার জীবন একটা নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছে। লাইব্রেরিতে পাওয়া সেই বইটি তাকে তার দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করছিল। তবে তার মনে এখনও অনেক প্রশ্ন ছিল, বিশেষ করে তার অবচেতন মন সম্পর্কে। সে বুঝতে পারছিল না যে তার চিন্তা আসলে কতটা গভীর এবং সে কিভাবে এটাকে কার্যকরভাবে পরিবর্তন করতে পারে। একদিন সে আবার সেই লাইব্রেরিতে গেল, হয়তো সেই মানুষটির সাথে আবার কথা বলার জন্য। গিয়ে দেখল মানুষটি একটা টেবিলে বসে বই পড়ছেন। ছেলেটি একটু ইতস্তত করে তার কাছে গিয়ে বলল, আপনি আমাকে যে বইটা দিয়েছিলেন সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু আমি এখনও কিছু বিষয় বুঝতে পারছি না। মানুষটি মুখে হেসে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার প্রশ্নগুলো কি? একটু ভেবে ছেলেটি বলল, আমি বইটিতে সচেতন মন বা কনশাস মাইন্ড এবং অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড সম্পর্কে পড়েছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি যে এই দুটো আসলে কিভাবে কাজ করে। একটা দীর্ঘশ্বাস নিয়ে মানুষটি বললেন, ঠিক আছে, চলো বিষয়টা সহজভাবে বোঝা যাক। তোমার সচেতন মন বা কনশাস মাইন্ড হলো সেটা যা এই মুহূর্তে কাজ করছে। যখন তুমি কথা বলছো, কিছু ভাবছো বা মনোযোগ দিয়ে কোনো কাজ করছো, তখন তোমার সচেতন মন সক্রিয় থাকে। কিন্তু তোমার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড হলো সেটা যা সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এটি হলো মস্তিষ্কের সেই অংশ যা তোমার অভ্যাস, বিশ্বাস এবং গভীর আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে। ছেলেটি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, তার মানে কি অবচেতন মন বেশি গুরুত্বপূর্ণ? মানুষটি হেসে বললেন, এক অর্থে হ্যাঁ। তোমার জীবনের একটা বড় অংশ অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমার অভ্যাসগুলো, যেমন তুমি সকালে কিভাবে ঘুম থেকে ওঠো, কিভাবে কোনো কাজ করো, এমনকি তুমি কিভাবে চিন্তা করো, এই সব কিছুই তোমার অবচেতন মনের অংশ। আর সবচেয়ে বড় কথা হলো তোমার বিশ্বাসগুলো, যা ছোটবেলা থেকে বা বিভিন্ন অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে, সেগুলোও এই অবচেতন মনের ভেতরেই লুকিয়ে থাকে। ছেলেটি মনোযোগ দিয়ে শুনল, তারপর জিজ্ঞেস করল, কিন্তু এই বিশ্বাসগুলো আসলে কি, আর এগুলো তৈরিই বা হয় কিভাবে? বিষয়টা আরও বুঝিয়ে বলতে গিয়ে মানুষটি বললেন, বিশ্বাস হলো সেই ধারণা যা তোমার জীবনের অভিজ্ঞতা এবং তোমার আশেপাশের মানুষের কথাবার্তা থেকে তৈরি হয়। ধরো, ছোটবেলায় কেউ তোমাকে বলেছিল যে তুমি কোনো নির্দিষ্ট কাজের যোগ্য নাও। যদি তুমি সেই কথাটা বারবার শুনে থাকো এবং সেটা মেনে নিয়ে থাকো, তাহলে ওটাই তোমার বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে, আর সেই বিশ্বাসটা তোমার অবচেতন মনে গেঁথে গেছে। এরপর যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করতে যাও, তোমার অবচেতন মন তোমাকে সেই পুরনো বিশ্বাসের কথা মনে করিয়ে দেয় যে তুমি এই কাজের যোগ্য নও। ঠিক একইভাবে অতিবাচক বিশ্বাসগুলো তৈরি হয়। একটু চিন্তিত হয়ে ছেলেটি জিজ্ঞেস করল, তাহলে কি আমি আমার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারি না? মুচকি হেসে মানুষটি বললেন, নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। তোমার অবচেতন মন একটা ফিল্টারের মতো কাজ করে। তুমি নতুন যে অভিজ্ঞতাই নাও বা তথ্যই পাও না কেন, সেটা তোমার অতীতের অভিজ্ঞতা এবং বিশ্বাসের ভেতর দিয়ে ফিল্টার বা যাচাই হয়ে আসে। যদি তোমার বিশ্বাস নেতিবাচক হয়, তবে তুমি প্রতিটি পরিস্থিতিতে নেতিবাচকতাই দেখতে পাবে। কিন্তু তুমি যদি এগুলোকে রিপ্রোগ্রাম করতে পারো, তবে পরিস্থিতি বদলে যেতে পারে। বিভ্রান্ত হয়ে ছেলেটি বলল, কিন্তু এই রিপ্রোগ্রামিং কিভাবে করা হয়? মানুষটি চেয়ারে একটু আরাম করে বসে বললেন, দেখো, তোমার অবচেতন মন অত্যন্ত শক্তিশালী, কিন্তু এতে প্রবেশ করা এবং একে পরিবর্তন করা একটু কৌশলের ব্যাপার। এর জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি বা টেকনিক আছে, যেমন অ্যাফার্মেশন,
ভিজুয়ালাইজেশন এবং মেডিটেশন। এই কৌশলগুলোর সাহায্যে তুমি ধীরে ধীরে তোমার অবচেতন মনকে ইতিবাচক বিশ্বাস দিয়ে পূর্ণ করতে পারো। তিনি ছেলেটিকে আর একটা উদাহরণ দিলেন। ধরো, প্রতিদিন তুমি তোমার অবচেতন মনকে বলছো, আমি আত্মবিশ্বাসী, আমি সফল। ধীরে ধীরে তোমার অবচেতন মন এটাকে সত্য হিসাবে মেনে নিতে শুরু করবে। এই অ্যাফার্মেশন বা ইতিবাচক উক্তিগুলো তোমার অবচেতন মনে প্রবেশ করে বিশ্বাসে পরিণত হয়, আর তারপর সেই বিশ্বাসগুলোই তোমার বাস্তবতাকে গড়ে তুলতে শুরু করে। ছেলেটি ধীরে ধীরে বিষয়গুলো বুঝতে পারছিল। সে আমার জিজ্ঞেস করল, আর অন্য কি কি টেকনিক আছে? মানুষটি বললেন, ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী হাতিয়ার। যখন তুমি তোমার চিন্তাকে কোনো নির্দিষ্ট লক্ষ্যের সাথে যুক্ত করো এবং সেটাকে তোমার মনের মধ্যে কল্পনা করো, তখন তোমার অবচেতন মন সেই বিষয়টাকে বাস্তবতা হিসাবে গ্রহণ করতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি তুমি প্রতিদিন নিজেকে একজন সফল মানুষ হিসাবে কল্পনা করো, তুমি কিভাবে কাজ করছো, মানুষ কিভাবে তোমার প্রশংসা করছে, তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে যে এটা সত্য, এবং তোমার কাজগুলো সেই দিকেই এগোতে শুরু করবে। ছেলেটি ধীরে ধীরে মাথা নাড়ল, যেন সে বুঝতে পারছে। তারপর সে জিজ্ঞেস করল, তাহলে কি এতে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? মানুষটি হেসে বললেন, সমস্যা তো সবার জীবনেই থাকে, কিন্তু যখন তুমি তোমার অবচেতন মনকে ইতিবাচক বিশ্বাস দিয়ে পূর্ণ করবে, তখন সমস্যার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বা মনোভাব বদলে যাবে। তুমি তখন আর সমস্যাকে ভয় পাবে না, বরং তুমি সেটা সমাধান করার উপায় খুঁজবে। তোমার বিশ্বাস পদ্ধতি বা বিলিফ সিস্টেম তোমাকে সমাধানের ওপর ফোকাস করতে সাহায্য করবে। ছেলেটি পূর্ণ মনোযোগ দিয়ে শুনছিল। তার মনে হতে লাগল যে হয়তো সে সঠিক পথেই এগোচ্ছে। সে জিজ্ঞেস করল, তাহলে কি আমার প্রতিদিন অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশন করা উচিত? হ্যাঁ, মানুষটি বললেন, ইতিবাচকতা বা পজিটিভিটি খুবই জরুরি। যদি তুমি প্রতিদিন তোমার অবচেতন মনকে ইতিবাচক চিন্তা এবং বিশ্বাস দিয়ে পূর্ণ করতে থাকো, তাহলে ধীরে ধীরে তোমার চিন্তাভাবনা এবং কাজ বদলাতে শুরু করবে। শুরুতে এটা কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে তুমি পার্থক্যটা দেখতে পাবে। মনে রেখো, এটা একটা ধীর প্রক্রিয়া, কিন্তু এটা কাজ করে। ছেলেটি কিছুক্ষণের জন্য ভাবনায় ডুবে গেল। তারপর বলল, আমি চেষ্টা করব, কিন্তু যদি তবুও আমার চিন্তা না বদলায়? একটি গভীর শ্বাস নিয়ে মানুষটি বললেন, দেখো, পরিবর্তনের এই যাত্রা একদিনে শেষ হওয়ার নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। মাঝে মাঝে তোমার মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে তোমার অবচেতন মনে ছোট ছোট পরিবর্তন ঘটতে থাকবে। আর যদি তুমি ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখো, তাহলে একদিন তুমি বিশাল পরিবর্তন দেখতে পাবে। ছেলেটি এখন বুঝতে পারল যে আসল কাজটা তার ভেতরেই চলছে। তাকে তার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে হবে এবং এর জন্য তাকে নিজের ওপর কাজ করতে হবে। সে মানুষটিকে ধন্যবাদ জানিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। এবার তার মনে আরও প্রশ্ন ছিল, কিন্তু সাথে ছিল একটা নতুন আত্মবিশ্বাস যে সে তার জীবনে পরিবর্তন আনতে পারবে। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে ছেলেটি অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং মেডিটেশনের টেকনিকগুলো নিয়ে কাজ শুরু করলো। সে প্রতিদিন তার অবচেতন মনকে ইতিবাচক চিন্তা দিয়ে পূর্ণ করার চেষ্টা করত। ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করল যে তার চিন্তা এবং কাজে সূক্ষ্ম পরিবর্তন আসছে। সে এখন যে কোনো পরিস্থিতিতে নিজেকে আগের থেকে অনেক বেশি শান্ত এবং ধীরস্থির মনে করত। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসত, সে তার মনকে পুনরায় প্রোগ্রাম করার চেষ্টা করত। যদিও এই যাত্রা এখনও শেষ হয়নি, তার এখনও অনেক কিছু শেখা বাকি ছিল, এবং সে জানত যে লাইব্রেরির সেই মানুষটি তাকে আরও অনেক কিছু শেখাতে চলেছেন। গল্পটা এখানেই শেষ নয়। ছেলেটি তার অবচেতন মনকে আরও গভীরভাবে বুঝতে চলেছিল। কয়েক মাস কেটে গেছে এবং ছেলেটির জীবনে পরিবর্তনগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং মেডিটেশনের মতো টেকনিকগুলো চর্চা করে সে তার চিন্তাভাবনা এবং অবচেতন মনকে অনেকটাই রিপ্রোগ্রাম করতে শিখেছিল। এখন সে নিজের ভেতরে একটা নতুন শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব করছিল, কিন্তু তার মনে হচ্ছিল এখনও কিছু একটা বাকি আছে, এমন কিছু যা তাকে তার জীবনকে পুরোপুরি বদলে ফেলতে সাহায্য করবে। একদিন সে আবার লাইব্রেরিতে গেল এবং দেখল সেই একই মানুষ একই টেবিলে বসে বই পড়ছেন। ছেলেটি তার কাছে গিয়ে বলল, আপনি আমাকে অবচেতন মন সম্পর্কে যা শিখিয়েছিলেন তা আমাকে অনেক সাহায্য করেছে। এখন আমি আমার চিন্তা এবং আবেগগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারি, কিন্তু তবুও আমার মনে হয় এমন কিছু আছে যা আমি এখনও জানি না। বইটা বন্ধ করে মানুষটি তার দিকে তাকিয়ে হাসলেন।
তোমার ঠিকই মনে হচ্ছে, তোমার এখনো কিছু শেখা বাকি আছে। ছেলেটি আগ্রহের সাথে জিজ্ঞেস করল, সেটা কি? আরাম করে বসে মানুষটি বললেন, আজ আমি তোমাকে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র সম্পর্কে বলবো। ছেলেটি একটু অবাক হলো। সে জিজ্ঞেস করল, ল অফ অ্যাট্রাকশন সেটা কি? ব্যাখ্যা করে মানুষটি বললেন, ল অফ অ্যাট্রাকশন হলো একটি মহাজাগতিক নীতি যা বলে যে তোমার চিন্তা এবং আবেগ তোমার জীবনের বাস্তবতাকে আকর্ষণ করে। যদি তুমি ইতিবাচক চিন্তা এবং আবেগ ধরে রাখো তাহলে তুমি জীবনে ইতিবাচক অভিজ্ঞতাই পাবে, আর যদি তুমি নেতিবাচক চিন্তায় আটকে থাকো তাহলে তোমার জীবনে নেতিবাচকতাই আসবে। ছেলেটি মনোযোগ দিয়ে শুনল, তারপর একটু সন্দেহের সাথে জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে? শুধু ভাবলেই কি সত্যি পরিস্থিতি বদলে যায়? মাথা নাড়ে মানুষটি বললেন, দেখো, ল অফ অ্যাট্রাকশন বোঝার জন্য তোমাকে জানতে হবে যে আমাদের চিন্তাভাবনা এবং আবেগ এক ধরনের কম্পন বা ভাইব্রেশন তৈরি করে। প্রতিটি চিন্তা এবং অনুভূতির একটি নির্দিষ্ট ভাইব্রেশন আছে। যখন তোমার চিন্তা এবং আবেগ একই সুরে বাজে তখন তুমি মহাবিশ্বে একটা সংকেত পাঠাও এবং মহাবিশ্ব সেই ভাইব্রেশন অনুযায়ী তোমাকে অভিজ্ঞতা ফিরিয়ে দেয়। এটাকে আমরা বলি ভাইব্রেশনাল অ্যালাইনমেন্ট। এবার ছেলেটি গভীর আগ্রহের সাথে জিজ্ঞেস করল, তার মানে আমি যা ভাবব সেটা নিয়ে ভাবলেই কি আমি সেটা পাবো? হেসে মানুষটি বললেন, একেবারেই তাই, কিন্তু শুধু ভাবলেই যথেষ্ট নয়, তোমাকে তোমার আবেগ এবং ভাইব্রেশনকেও সেই ইচ্ছার সাথে এক লাইনে আনতে হবে। ছেলেটি এখন আরও কৌতূহলী হয়ে উঠল, কিন্তু আমি বুঝবো কিভাবে যে আমার ভাইব্রেশন ঠিক আছে কিনা? মানুষটি গম্ভীরভাবে বললেন, এজন্য তোমাকে তোমার আবেগ বা ইমোশন বুঝতে হবে। তোমার ফিলিংই হলো তোমার ভাইব্রেশনের সবচেয়ে বড় নির্দেশক। যদি তুমি কোনো ইচ্ছার কথা ভাবো এবং তোমার মধ্যে উত্তেজনা, আনন্দ এবং ইতিবাচকতা অনুভব করো, তার মানে হলো তোমার ভাইব্রেশন সেই ইচ্ছার সাথে অ্যালাইন বা যুক্ত আছে। কিন্তু যদি তুমি সন্দেহ, ভয় বা নেতিবাচকতা অনুভব করো তাহলে তোমার ভাইব্রেশনের সাথে সেই ইচ্ছার কোনো মিল নেই। ছেলেটি ধীরে ধীরে মাথা নাড়ল, তার মানে কি আমাকে শুধু ইতিবাচক আবেগই অনুভব করতে হবে? হ্যাঁ, মানুষটি উত্তর দিলেন, কিন্তু এটাও অতটা সহজ নয়। অনেক সময় তোমার অবচেতন মনের বিশ্বাসগুলো তোমার ইচ্ছার সাথে সংঘর্ষ তৈরি করে, আর এটা তোমার আবেগকে প্রভাবিত করে। এই কারণেই ইমোশনাল অ্যাওয়ারনেস বা আবেগ সম্পর্কে সচেতনতা খুব জরুরি। তোমাকে বুঝতে হবে তুমি কেমন অনুভব করছো, আর তারপর শিখতে হবে কিভাবে তোমার আবেগের মোড় ঘোরানো যায়। এই কথাগুলো ছেলেটির কাছে একটু কঠিন মনে হতে লাগলো, কিন্তু একই সাথে সে এই নতুন জ্ঞান নিয়ে উত্তেজিতও ছিল। সে আবার জিজ্ঞেস করল, তাহলে ল অফ অ্যাট্রাকশনের মানে কি এই যে আমি যা ভাবব তাই পেয়ে যাব? তাকে গম্ভীরভাবে দেখে মানুষটি বললেন, ল অফ অ্যাট্রাকশন শুধুমাত্র তোমার ইচ্ছাগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে, কিন্তু এর জন্য তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে। তোমার চিন্তা, তোমার আবেগ এবং তোমার কাজ, এই তিনটেকে একসাথে কাজ করতে হবে। আর সবচেয়ে জরুরি কথা হলো তোমাকে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে। অনেক সময় তুমি দ্রুত ফলাফল দেখতে পাবে না, কিন্তু তার মানে এই নয় যে মহাবিশ্ব কাজ করছে না। ছেলেটি এখন বেশ মুগ্ধ। সে আবার জিজ্ঞেস করল, আমি কি এমন কোনো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অনুশীলন করতে পারি? মুচকি হেসে মানুষটি বললেন, হ্যাঁ অবশ্যই। তুমি যেটা সবচেয়ে প্রথমে করতে পারো তা হলো গ্র্যাটিটিউড প্র্যাকটিস বা কৃতজ্ঞতা প্রকাশ। যখন তুমি কৃতজ্ঞ থাকো, তুমি স্বয়ংক্রিয়ভাবে তোমার ভাইব্রেশনকে উঁচুতে নিয়ে যাও। প্রতিদিন সকালে এবং রাতে তোমার কাছে যা কিছু আছে তার জন্য ধন্যবাদ জানাও। এটি তোমার ভাইব্রেশনকে একটি ইতিবাচক দিকে সেট করে দেয়। ছেলেটি এই কথাটা মনোযোগ দিয়ে শুনল এবং তার কাছে এটি বেশ আকর্ষণীয় মনে হলো। সে জিজ্ঞেস করল, আর কি করতে পারি? মানুষটি বললেন, ভিজুয়ালাইজেশনও একটি শক্তিশালী টুল যা তুমি আগের থেকেই জানো, কিন্তু এখন ভিজুয়ালাইজেশন করার সময় তোমার আবেগের দিকেও মনোযোগ দাও। যখন তুমি নিজেকে তোমার লক্ষ্য অর্জন করতে দেখবে কল্পনায়, তখন খেয়াল রাখো তুমি কেমন অনুভব করছো। যদি তুমি উত্তেজনা এবং আনন্দ অনুভব করো তবে তুমি সঠিক পথেই আছো। মাথা নেড়ে ছেলেটি বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি,
কিন্তু যদি আমি সবসময় ইতিবাচক ভাবতে না পারি? হেসে মানুষটি বললেন, এটা একদম স্বাভাবিক। তুমি সবসময় ইতিবাচক থাকতে পারবে না, আর সেটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই। যখনই তুমি নেতিবাচক অনুভূতি পাবে, সেগুলোকে চিনতে শেখো, বোঝার চেষ্টা করো কেন সেগুলো আসছে, এবং তারপর ধীরে ধীরে তোমার আবেগকে পরিবর্তন করার চেষ্টা করো। মেডিটেশন বা ধ্যান এতে সাহায্য করতে পারে। গভীর শ্বাস এবং মাইন্ডফুলনেস টেকনিকের মাধ্যমে তুমি তোমার মন এবং আবেগকে নিয়ন্ত্রণ করা শিখতে পারো। ছেলেটি ধীরে ধীরে এই সব কথা বুঝতে পারছিল। সে ভাবল, হয়তো এটাই সেই মিসিং পিস বা হারিয়ে যাওয়া টুকরো যা সে খুঁজছিল। সে মানুষটিকে শেষ প্রশ্নটি করল, তাহলে কি আমি আমার পুরো জীবন ল অফ অ্যাট্রাকশন দিয়ে বদলে ফেলতে পারি? হাসি মুখে মানুষটি বললেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু মনে রেখো, তোমাকে তোমার চিন্তা, আবেগ এবং কাজকে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। যদি তুমি বিশ্বাস করো এবং সঠিক উপায়ে কাজ করো, তবে মহাবিশ্ব তোমাকে সেটাই দেবে যা তুমি চাও। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস বা ফেইথ। তোমাকে এই প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হবে। ছেলেটি সেই মানুষটিকে ধন্যবাদ জানালো এবং লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। এবার সে এক নতুন স্বচ্ছতা এবং দিক নির্দেশনা অনুভব করছিল। এখন সে জানে যে তার চিন্তা এবং আবেগই তার জীবনের গতিপথ ঠিক করবে। তাকে শুধু তার ভাইব্রেশনকে সঠিক দিকে অ্যালাইন করতে হবে। পরবর্তী কয়েকদিন ধরে ছেলেটি কৃতজ্ঞতা প্রকাশ, ভিজুয়ালাইজেশন এবং মেডিটেশনকে তার দৈনিক রুটিনে অন্তর্ভুক্ত করল। সে তার আবেগের দিকে মনোযোগ দিতে শুরু করল। যখনই সে নেতিবাচক আবেগ অনুভব করত, সেগুলোকে চিহ্নিত করে ধীরে ধীরে পরিবর্তন করার চেষ্টা করত। এখন তার জীবনে একটা নতুন ধরনের নিয়ন্ত্রণ এবং ইতিবাচকতা চলে এসেছে। যদিও এই যাত্রা এখনও শেষ হয়নি। ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে তার এই বোঝাপড়া তাকে একটা নতুন দিশা দিয়েছিল, কিন্তু তার জীবনে আরও কিছু বিষয় ছিল যা সে বুঝতে চাইছিল। আগামী সময় তাকে আরও শিখতে হতো, এবং লাইব্রেরির সেই মানুষটি তাকে আরও অনেক রহস্যের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছিলেন। কয়েক সপ্তাহ কেটে গেল। ছেলেটি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে শিখেছিল এবং তার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তনও দেখা যাচ্ছিল। কিন্তু তবুও মাঝে মাঝে সে তার চিন্তায় নেতিবাচকতা অনুভব করত। সে বুঝতে পারছিল না যে ল অফ অ্যাট্রাকশন অনুশীলন করা সত্ত্বেও কেন বারবার তার মাথায় নেতিবাচক চিন্তা ফিরে আসছে। একদিন সে আবার সেই লাইব্রেরিতে পৌঁছালো, সেই মানুষটির সাথে দেখা করতে যিনি তার চিন্তা পরিবর্তনের সূচনা করেছিলেন। ছেলেটি মানুষটির কাছে গিয়ে বসল এবং একটু হতাশ সুরে বলল, আপনি আমাকে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে যা শিখিয়েছিলেন তা আমাকে অনেক সাহায্য করেছে, কিন্তু তবু আমি মাঝে মাঝে নেতিবাচক চিন্তায় আটকে যাই। আমি জানি না কিভাবে এর থেকে বেরোব। মানুষটি তার দিকে তাকালেন এবং বললেন, তুমি একা নাও। আমরা সবাই কোনো না কোনো সময় নেতিবাচক চিন্তার শিকার হই, কিন্তু এর মানে এই নয় যে তুমি ব্যর্থ হচ্ছ। নেতিবাচক চিন্তাকে চেনা এবং তাকে জয় করাও একটা প্রক্রিয়া, আর আজ আমি তোমাকে এ বিষয়ে শেখাবো। ছেলেটি মনোযোগ দিয়ে শোনার প্রস্তুতি নিল। সে জানত যে এবারও সে নতুন কিছু শিখতে পারবে। মানুষটি বললেন, সবার আগে তোমাকে বুঝতে হবে যে প্রতিটি মানুষের চিন্তায় কিছু না কিছু লিমিটিং বিলিফ বা সীমাবদ্ধ বিশ্বাস থাকে। এগুলো হলো সেই সব বিশ্বাস যা তোমার জীবনে বাধা সৃষ্টি করে। প্রায়শই এই বিশ্বাসগুলো ছোটবেলা বা অতীত অভিজ্ঞতা থেকে আসে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ না জেনেই এই বিশ্বাসগুলো নিয়ে বেঁচে থাকে, আর এগুলো আমাদের সিদ্ধান্ত এবং কাজের উপর খারাপ প্রভাব ফেলে। ছেলেটি একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমি কিভাবে চিনব যে আমার সীমাবদ্ধ বিশ্বাসগুলো কি কি? মানুষটি উত্তর দিলেন, চেনার সবচেয়ে ভালো উপায় হল আত্মপ্রতিফলন বা নিজের ভিতরে তাকানো। যখনই তুমি নিজেকে কোনো পরিস্থিতিতে আটকে থাকতে দেখবে, তোমার চিন্তার দিকে মনোযোগ দাও। তুমি কি ভাবছ? তুমি কি নিজেকে বলছো, আমি এটা করতে পারবো না, বা আমি অতটা ভালো নই? এই ছোট ছোট বাক্যগুলোই তোমার লিমিটিং বিলিফ বা সীমাবদ্ধ বিশ্বাসকে প্রকাশ করে। ছেলেটি মাথা নাড়ল। হ্যাঁ, আমি প্রায়শই নিজের সাথে এমন কথা বলি, কিন্তু আমি এই বিশ্বাসগুলো কিভাবে বদলাতে পারি? মুচকি হেসে মানুষটি বললেন, এই প্রক্রিয়াটিকে বলা হয় কগনিটিভ রিস্ট্রাকচারিং। যখনই তুমি তোমার ভিতরে নেতিবাচক চিন্তা বা লিমিটিং বিলিফ অনুভব করবে, সেগুলোকে চ্যালেঞ্জ করো। উদাহরণস্বরূপ, যদি তোমার মনে হয় যে আমি এই কাজটা করতে পারবো না, সাথে সাথে নিজেকে জিজ্ঞেস করো,
কেন করতে পারবো না? আমার কাছে কি এই বিশ্বাসের সমর্থনে কোনো শক্ত প্রমাণ আছে, নাকি এটা শুধুমাত্র আমার মনের একটা ভুল ধারণা? ছেলেটি ভাবনায় পড়ে গেল। সে অনুভব করল যে প্রায়শই তার নেতিবাচক চিন্তাগুলো কোনো বাস্তব ভিত্তি ছাড়াই আসত। সে মানুষটিকে বলল, তাহলে কি আমাকে প্রতিবার আমার নেতিবাচক চিন্তাগুলোকে পরীক্ষা করতে হবে? মাথা নেড়ে মানুষটি বললেন, একেবারেই তাই। যখন তুমি নেতিবাচক সেলফ টক বা নিজের সাথে বলা নেতিবাচক কথাগুলো চিনে ফেলবে, তখন পরের ধাপ হলো সেগুলোকে রিফ্রেম করা বা নতুন করে সাজানো। এর মানে হলো তুমি তোমার চিন্তাকে এমনভাবে বদলাবে যাতে সেটা তোমার উন্নতিতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যদি তোমার মনে হয় যে আমি এই কাজটা করতে পারবো না, তবে এটাকে রিফ্রেম করো এবং বলো, হয়তো আমি এখন এই কাজটা করতে পারছি না, কিন্তু আমি এটা শিখতে পারি। ছেলেটির কাছে এই টেকনিকটা বেশ কার্যকরী মনে হলো। সে বলল, এটা তো একভাবে নিজের চিন্তাকে নতুন করে লেখার মতো। মানুষটি তার কথার সমর্থন করে বললেন, একদম ঠিক। তুমি তোমার চিন্তাকে সেই দিকে নিয়ে যেতে পারো যেখানে তুমি যেতে চাও, কিন্তু এর জন্য অনুশীলন প্রয়োজন। প্রতিবার যখন তুমি নেতিবাচক চিন্তায় আটকে পড়ো, সেগুলোকে চিনতে শেখো, চ্যালেঞ্জ করো এবং তারপর রিফ্রেম করো। এটি একটি অনবরত প্রক্রিয়া। ছেলেটি আবার জিজ্ঞেস করল, কিন্তু নেতিবাচক সেলফ টক এত ঘন ঘন হয় যে অনেক সময় সেটাকে চিনে ফেলা কঠিন হয়ে যায়। এর জন্য কি কোনো উপায় আছে? মানুষটি বললেন, এর জন্য তুমি মাইন্ডফুলনেস অনুশীলন করতে পারো। মাইন্ডফুলনেস মানে হলো তোমার চিন্তা এবং আবেগকে কোনো বিচার ছাড়াই পর্যবেক্ষণ করা। যখন তুমি মাইন্ডফুল বা সজাগ থাকো, তখন তুমি তোমার নেতিবাচক চিন্তাগুলোকে তৎক্ষণাৎ ধরে ফেলতে পারো এবং সেগুলোকে রিফ্রেম করার সুযোগ পেয়ে যাও। ছেলেটি মাথা নাড়ল। আমি আগে মাইন্ডফুলনেস সম্পর্কে শুনেছি, কিন্তু আমি কখনোই এটাকে সিরিয়াসলি নেইনি। এখন আমি বুঝতে পারছি এটা কতটা জরুরি। মানুষটি তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিলেন। আর আরও একটি বিষয় আছে যার উপর তোমার মনোযোগ দেওয়া উচিত, তোমার আবেগ। নেতিবাচক চিন্তা প্রায়শই নেতিবাচক আবেগের সাথে যুক্ত থাকে, যেমন ভয়, সন্দেহ বা দোষাবোধ। যখন তুমি তোমার চিন্তাকে রিফ্রেম করবে, তখন তোমার আবেগও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আর যখন তুমি ইতিবাচক আবেগের মধ্যে থাকতে শুরু করবে, তখন তোমার জীবনে আশাবাদ এবং ইতিবাচকতা নিজের থেকেই বাড়তে থাকবে। ছেলেটি এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছিল। সে জিজ্ঞেস করল, তাহলে কি আমাকে আমার আবেগগুলোকেও ম্যানেজ করতে হবে? মানুষটি বললেন, অবশ্যই। তুমি তোমার আবেগকে উপেক্ষা করতে পারো না। যখনই তুমি নেতিবাচক আবেগ অনুভব করো, সেগুলোকে চেপে রাখার পরিবর্তে মেনে নাও, বোঝার চেষ্টা করো কেন সেগুলো আসছে, এবং তারপর সচেতনভাবে সেগুলোকে প্রতিস্থাপন করার চেষ্টা করো। এর জন্য গভীর শ্বাস, মেডিটেশন এবং জার্নালিং বা ডায়েরি লেখার মতো পদ্ধতিগুলো খুব সহায়ক হতে পারে। ছেলেটি ধীরে ধীরে বুঝতে পারছিল যে এই প্রক্রিয়াটি বেশ গভীর। সে আবার জিজ্ঞেস করল, কিন্তু নেতিবাচকতা থেকে কি পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব? হেসে মানুষটি বললেন, না, নেতিবাচকতা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া অসম্ভব। আমরা মানুষ এবং আমাদের মনে কখনো না কখনো নেতিবাচক চিন্তা আসবেই, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা সেগুলোকে কিভাবে সামলাই। যখন তুমি তোমার নেতিবাচকতাকে চেনা এবং তাকে চ্যালেঞ্জ করার অভ্যাস তৈরি করে ফেলো, তখন তুমি তার ক্ষমতা কমিয়ে দাও। আর যখন নেতিবাচকতার ক্ষমতা কমে যায়, তখন ইতিবাচকতা নিজে থেকেই তোমার জীবনে আসতে শুরু করে। ছেলেটি মানুষটির কথাগুলো মন দিয়ে শুনল। সে বুঝতে পেরেছিল যে নেতিবাচক চিন্তাকে পুরোপুরি থামানো সম্ভব নয়, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা এবং রিফ্রেম করা তার হাতেই আছে। তাহলে আমাকে কি করতে হবে? ছেলেটি সবশেষে জিজ্ঞেস করল। শেষবারের মতো হেসে মানুষটি বললেন, তোমাকে সবার আগে নিজের লিমিটিং বিলিফ বা সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চিনতে হবে। তারপর প্রতিবার যখন তুমি নেতিবাচক চিন্তা অনুভব করো, সেগুলোকে চ্যালেঞ্জ করো এবং রিফ্রেম করো। তোমার আবেগের দিকে মনোযোগ দাও এবং মাইন্ডফুলনেস অনুশীলন করো। এই সবটাই একটা প্রক্রিয়া, এবং যেমন যেমন তুমি এটা প্র্যাকটিস করবে, তেমন তেমন তুমি তোমার চিন্তাকে একটি ইতিবাচক এবং শক্তিশালী দিকে নিয়ে যেতে পারবে। ছেলেটি মানুষটিকে ধন্যবাদ জানালো এবং লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। এবার তার কাছে একটা নতুন হাতিয়ার ছিল, নেতিবাচক চিন্তাকে চেনা, তাকে চ্যালেঞ্জ করা এবং রিফ্রেম করার হাতিয়ার। সে ঠিক করল যে এখন থেকে সে তার প্রতিটি নেতিবাচক চিন্তাকে শুধু চেনার চেষ্টাই করবে না, বরং সেগুলোকে ইতিবাচক এবং গঠনমূলক চিন্তায় পরিবর্তন করারও চেষ্টা করবে। পরবর্তী কয়েকদিন ধরে ছেলেটি তার লিমিটিং বিলিফগুলোকে চেনার এবং কগনিটিভ রিস্ট্রাকচারিং টেকনিকের অনুশীলন করল। প্রতিবার যখন সে কোনো বিষয়ে সন্দেহ বা ভয় অনুভব করত, সে নিজেকে জিজ্ঞেস করত, এটা কি সত্যি সত্যি, নাকি এটা শুধুই আমার মনের একটা ভুল ধারণা? ধীরে ধীরে তার চিন্তায় পরিবর্তন আসতে শুরু করল। নেতিবাচক সেলফ টকের জায়গা নিয়ে নিল
ইতিবাচক এবং শক্তিশালী সব চিন্তা। ছেলেটির জীবনে এটি ছিল আরেকটি বড় পরিবর্তন, কিন্তু যাত্রা এখনও বাকি ছিল। কয়েক মাস কেটে গেছে, ছেলেটির জীবনে অনেক পরিবর্তন এসেছে। সে নেতিবাচক চিন্তাকে চেনা এবং তাকে রিফ্রেম করার শিল্প শিখে নিয়েছে। এখন তার চিন্তা অনেকটাই ইতিবাচক হয়ে গেছে, কিন্তু তবুও সে অনুভব করত যে তার জীবনে কিছু একটা ঘাটতি আছে। সে প্রায়ই খুব ক্লান্ত বোধ করত, তার শক্তি বা এনার্জি দ্রুত শেষ হয়ে যেত এবং মাঝে মাঝে ছোটখাটো অসুখ বিসুখ তাকে ঘিরে ধরত। একদিন সে আবার সেই লাইব্রেরিতে পৌঁছালো, সেই একই মানুষটির সাথে দেখা করতে, যিনি এখন পর্যন্ত তার জীবনকে এক নতুন দিশা দিয়েছেন। ছেলেটি একটু চিন্তিত ছিল এবং সরাসরি প্রশ্ন করল, আপনি এখন পর্যন্ত যা শিখিয়েছেন তাতে আমি অনেক উপকৃত হয়েছি, কিন্তু আমার শারীরিক স্বাস্থ্য ঠিক নেই। আমি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই এবং সবসময় এনার্জেটিক অনুভব করি না। এর কি কোনো সমাধান আছে? মানুষটি তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর শান্ত স্বরে বললেন, অবশ্যই, এরও সমাধান আছে। আমাদের শারীরিক স্বাস্থ্যের সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের সরাসরি সম্পর্ক আছে। এটাকে বলা হয় মাইন্ড বডি কানেকশন বা মাইন্ড বডি কানেকশন, এবং আজ আমি তোমাকে এই বিষয়ই শেখাবো। ছেলেটি কৌতূহলী হয়ে উঠল। সে আগে কখনো এই মাইন্ড বডি কানেকশন সম্পর্কে শোনেনি। মানুষটি বোঝাতে শুরু করলেন, আমাদের মন এবং শরীরের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। তুমি যেমন ভাবো, তোমার শরীরও ঠিক তেমনই সাড়া দেয়। যদি তোমার চিন্তা ইতিবাচক হয়, তবে তোমার শরীরও সেই ইতিবাচকতার প্রভাব অনুভব করে, আর যদি তুমি নেতিবাচক চিন্তা করো, তবে সেটারও প্রভাব তোমার শরীরের ওপর পড়ে। এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে। ছেলেটি একটু চমকে গেল। তার মানে কি আমার অসুস্থতার কারণ আমার চিন্তাও হতে পারে? মানুষটি মাথা নাড়লেন। শুধু তোমার চিন্তা নয়, কিন্তু হ্যাঁ, তোমার চিন্তার একটা বড় ভূমিকা আছে। যখন তুমি একটানা নেতিবাচক চিন্তায় ডুবে থাকো, তখন তোমার শরীর কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসরণ করে। এই হরমোনগুলো অল্প সময়ের জন্য সাহায্যকারী হলেও যদি এগুলো দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তবে তা তোমার শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। ঠিক একইভাবে ইতিবাচক চিন্তা স্ট্রেস হরমোন কমায় এবং শরীরকে রিল্যাক্স করে। ছেলেটি ভাবনায় পড়ে গেল, তার মানে আমার শারীরিক স্বাস্থ্য ভালো করার জন্য আমাকে পজিটিভ চিন্তা করতে হবে। তার সমর্থন করে মানুষটি বললেন, একেবারেই তাই। পজিটিভ চিন্তার গভীর প্রভাব শুধু তোমার মানসিক স্বাস্থ্যের ওপর নয়, বরং শারীরিক স্বাস্থ্যের ওপরও পড়ে। অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা আশাবাদী বা অপটিমিস্টিক হয়, তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং তারা চট করে অসুস্থ হয় না। তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বেশি থাকে। ছেলেটি জিজ্ঞেস করল, তাহলে আমার কি করা উচিত যাতে আমার শারীরিক স্বাস্থ্যও ভালো হয়? হেসে মানুষটি বললেন, সবার আগে পজিটিভ চিন্তার অভ্যেসকে আরও গভীর করো। এর পাশাপাশি স্ট্রেস ম্যানেজমেন্টের ওপরেও কাজ করো। স্ট্রেস বা মানসিক চাপ হলো আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু। যখন তুমি স্ট্রেসে থাকো, তখন তোমার শরীর এবং মন দুটোই দুর্বল হয়ে পড়ে। ছেলেটি একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমি স্ট্রেস ম্যানেজমেন্ট করব কিভাবে? মানুষটি বিস্তারিতভাবে বললেন, স্ট্রেস ম্যানেজ করার অনেক উপায় আছে। সবার আগে তোমার স্ট্রেস ট্রিগার বা উত্তেজনার কারণগুলোকে চিহ্নিত করো। কোন জিনিসগুলো তোমাকে স্ট্রেস দেয়? তারপর সেই পরিস্থিতিগুলোকে সামলানোর উপায় খোঁজো। গভীর শ্বাস এবং মেডিটেশন হলো তৎক্ষণাৎ স্ট্রেস কমানোর বেস্ট উপায়। যখনই তুমি স্ট্রেস অনুভব করবে, শুধু কয়েক মিনিটের জন্য তোমার শ্বাসের দিকে মনোযোগ দাও এবং ধীরে ধীরে গভীর শ্বাস নাও। এটি তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং স্ট্রেস হরমোনের মাত্রা কমায়। ছেলেটি ভাবল, তার মানে আমার মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজের ওপর মনোযোগ দেওয়া উচিত। মানুষটি মাথা নেড়ে সম্মতি জানালেন, অবশ্যই, মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তোমার শরীর এবং মন উভয়কেই শান্ত করে। এছাড়াও কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড তোমার সামগ্রিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করো, তখন তোমার মন প্রাকৃতিকভাবেই ইতিবাচক চিন্তার দিকে সরে যায়, আর পজিটিভিটির সরাসরি প্রভাব তোমার শরীরের উপর পড়ে। ছেলেটি আবার জিজ্ঞেস করল, আমি কিভাবে কৃতজ্ঞতা অনুশীলন করব? মানুষটি বোঝালেন, প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট সময় বের করো এবং সেই জিনিসগুলোর কথা ভাবো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। ছোট ছোট জিনিস, যেমন ভালো খাবার, বন্ধু, পরিবার বা তোমার জীবনের যে কোনো ইতিবাচক বিষয়। যখন তুমি নিয়মিতভাবে কৃতজ্ঞতা অনুশীলন করো, তখন তোমার মন প্রাকৃতিকভাবেই আশাবাদী হতে শুরু করে, আর এর প্রভাব তোমার শারীরিক স্বাস্থ্যের উপরও পড়ে। ছেলেটি এই টেকনিকটা বুঝতে পারল এবং ভাবল যে সে এটি তার প্রতিদিনের রুটিনের অংশ করবে।
মানুষটি তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিলেন। আর আরও একটি জিনিস যা তোমার সুস্থতার জন্য খুব জরুরি, তা হলো আশাবাদ বা অপটিমিজম। যখন তুমি ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী থাকো, তখন তোমার শরীর সেই আশাবাদ অনুভব করে, স্ট্রেস কমে যায় এবং তোমার ইমিউন সিস্টেমও শক্তিশালী হয়। গবেষণায় দেখা গেছে যে যারা আশাবাদী হয় তাদের হার্ট বা হৃদয় যন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের আয়ুও বেশি হয়। ছেলেটি মনোযোগ দিয়ে শুনল এবং এখন সে বুঝতে পারছিল যে তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কতটা গভীরভাবে একে অপরের সাথে যুক্ত। তার মানে আমাকে আমার চিন্তা এবং আবেগকে পুরোপুরি ম্যানেজ করতে হবে, যাতে আমার শারীরিক স্বাস্থ্যও ভালো হতে পারে। ছেলেটি জিজ্ঞেস করল। হেসে মানুষটি বললেন, অবশ্যই। তোমার শারীরিক স্বাস্থ্যের একটা বড় অংশ তোমার মানসিক অবস্থার উপর নির্ভর করে। যদি তুমি ইতিবাচক এবং আশাবাদী চিন্তা করো, তবে তোমার শরীরও সেই ইতিবাচকতা অনুভব করবে। এর পাশাপাশি ভালো পুষ্টি, নিয়মিত ব্যায়াম এবং সঠিক ঘুমও তোমার শারীরিক সুস্থতায় অবদান রাখে। কিন্তু যদি তোমার চিন্তা নেতিবাচক থাকে, তবে এই সব প্রচেষ্টা কম কাজে আসবে। ছেলেটি আবার জিজ্ঞেস করল, তার মানে আমাকে এই সব কিছুর একটা ভারসাম্য তৈরি করতে হবে? মাথা নেড়ে মানুষটি বললেন, একদম ঠিক। মাইন্ড বডি কানেকশন মানে হলো তুমি তোমার চিন্তা, আবেগ এবং শারীরিক কাজের যত্ন নাও। যখন এই তিনটে একই লাইনে চলে, তখনই তোমার জীবনে প্রকৃত সুস্থতা বা ওয়েলবিং আসে। সবশেষে মানুষটি বললেন, মনে রেখো, ইতিবাচকতা এবং কৃতজ্ঞতা শুধু তোমার মানসিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং তোমার শরীরের জন্য এক ধরনের ওষুধের মতো। যখনই তুমি অনুভব করবে যে তুমি শারীরিকভাবে দুর্বল বা ক্লান্ত, তখন তোমার চিন্তার দিকে মনোযোগ দাও। পজিটিভ চিন্তা তোমার শারীরিক শক্তিও বাড়িয়ে দিতে পারে। ছেলেটি মানুষটিকে ধন্যবাদ জানালো এবং লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। এবার সে বুঝতে পেরেছিল যে তার পুরো জীবনটাই তার চিন্তা এবং শরীরের মাঝখানের গভীর সম্পর্কের ওপর দাঁড়িয়ে আছে। সে ঠিক করে নিয়েছিল যে এখন থেকে সে শুধু তার মানসিক অবস্থার ওপর কাজ করবে না, বরং তার শারীরিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেবে। মাইন্ড বডি কানেকশন বা মন ও শরীরের সংযোগ বুঝতে পেরে সে এখন তার জীবনকে পুরোপুরি রূপান্তরিত করার জন্য প্রস্তুত ছিল। এই যাত্রার শেষ শিক্ষাটি ছিল এই যে প্রকৃত সুস্থতা এবং সাফল্য কেবল নিজেকে উন্নত করার মধ্যেই নয়, বরং অন্যকে সাহায্য করার মধ্যেও নিহিত। এবং এখন ছেলেটি এই শিক্ষাটিকে তার জীবনে পুরোপুরি গ্রহণ করে নিয়েছিল। এই ছিল ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক বইয়ের মূল শিক্ষা। আমরা জানলাম কিভাবে আমাদের চিন্তায় আমাদের বাস্তবতা তৈরি করে, কিভাবে অবচেতন মনকে রিপ্রোগ্রাম করা যায়, আর শরীর ও মনের গভীর সম্পর্ক কিভাবে কাজ করে। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।